আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি 40 থেকে 70টি আসন পাবে, বললেন শামীম হায়দার। এদিকে নির্বাচনের পর কি করবেন ডক্টর ইউনূস, জানালো প্রেস উইং। নেপালকে বাংলাদেশ হতে দেব না, নানামুখী চাপে হতাশ সুশীলা কার্কি। পীর সাহেব চরমোনায় গণ অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে হলে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতেই হবে। এবং সর্বশেষ জানাবো সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে, বললেন বুলু। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি 40 থেকে 70টি আসন পাবে, বললেন শামীম হায়দার। সুষ্ঠু ভোট হলে ও লেভেল প্লেইং ফিল্ড থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি 40 থেকে 70টি আসন পাবে বলে আশা করছেন দলটির একাংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। শামীম হায়দার পাটোয়ারি বলেন, ভোটের মাঠ অত্যন্ত ফ্লুইড। যদি সুষ্ঠু ভোট হয়, লেভেল প্লেইং ফিল্ড থাকে, আমি মনে করি 40 থেকে 70টি আসন পাব। আমরা মনে করি যে দেশের সুষ্ঠু নির্বাচন করতে গেলে প্রার্থীর কমফর্ট খুব বেশি প্রয়োজন। যারা নির্বাচন করে তারা জনস্বার্থে নির্বাচনে আসে। আমরা দেখেছি তুচ্ছ ভুলের কারণে মনোনয়ন বাতিল হয়েছে। জাপা মহাসচিব বলেন, এবার আমরা দেখেছি টেকনিক্যাল গ্রাউন্ডে প্রচুর মনোনয়ন বাতিল হয়েছে। সৌভাগ্যের বিষয়, অ্যাপিলেট ট্রাইব্যুনাল ওপেন মাইন্ড নিয়ে যাচাই বাছাই করে তারা সেগুলো অ্যালাউ করছেন আপিলের ক্ষেত্রে। এটি একটি ভালো দিক। এখন রিটার্নিং কর্মকর্তা কেন তাদের এই পজিটিভ ডিসক্রিপশন ব্যবহার করতে পারেননি, আমি বলবো মেয়ের ভয়ে। মতান্ত রিটার্নিং কর্মকর্তাকে ডমিনেট করেছে। যে কারেকশনগুলো তারা করতে পারতেন, বলতে পারতেন, অ্যালাউ করতে পারতেন, মবের ভয়ের কারণে তারাটা পারেননি। কারণ তৎক্ষণাৎ তাকে একটা ট্যাগিং করে দেয়া হতো, তৎক্ষণাৎ তাকে দোষর বলা হতো। এই ট্যাগিংয়ের ভয়ে ভারাক্রান্ত প্রশাসন স্বতঃস্ফূর্ত ভোট করতে পারবে না। ভোট করতে গেলে স্বতঃস্ফূর্ততা লাগবে। তিনি বলেন, ব্যাপক হারে সেনা মোতায়েন, ব্যাপক হারে পুলিশ মোতায়েন প্রশাসনকে দৃঢ়করণ না করলে আমরা একটা ফলহীন, মানহীন ইলেকশনের দিকে যেতে পারি। ভবিতব্য সরকার যারা হবে তাদেরকেও বুঝতে হবে যে মানহীন একটি নির্বাচনের সরকার যদি গঠিত হয়, তাদের ম্যান্ডেট ঘাটতি হবে, তারা দেশ চালাতে হোঁচট খাবে। অর্থাৎ এখন এখানে একটি রাজনৈতিক সমতা প্রয়োজন। সকল দলই একত্রিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে যাবে, সকলেই সকলকে স্পেস দিবে। আমরা মনে করি এরকম একটি সমঝোতা আলোচনা প্রত্যেক নির্বাচনের আগেও হয়েছে। জাতীয় পার্টির বর্তমানে 2 ভাগ হওয়া এবং দলীয় প্রতীক নিয়ে সম্ভাব্য জটিলতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শামীম হায়দার বলেন, জাতীয় পার্টির মূল অংশটি জিএম কাদেরের অধীনে আছে। লাঙ্গল জিএম কাদেরের আছে এবং সেই অংশটি শক্তিশালী। আমরা চরম প্রতিকূলতার মধ্যেও, ভীতিকর পরিস্থিতির মধ্যেও 244টি আসনে প্রার্থী দিয়েছি। জাপা মহাসচিব বলেন, একটা লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। দেশে বর্তমানে আমরা বলবো কিছুটা বিএনপি জামায়াতের সরকার বিদ্যমান, কারণ তাদের লিস্ট অনুযায়ী প্রশাসন সাজানো হয়েছে। সেখান থেকে নিরপেক্ষতার সরকার, নিরপেক্ষতার প্রশাসন তো দেখাতে হবে নির্বাচন কমিশনকেই। নির্বাচন কমিশনের এখনই উচিত প্রশাসনকে রদবদল করা, প্রশাসনের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের ট্রান্সফার করা এবং লেভেল প্লেইং ফিল্ডের পরিবেশ সৃষ্টি করা। নির্বাচনের পর কি করবেন ডক্টর ইউনূস, জানালো প্রেস উইং। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর মার্চের 3য় সপ্তাহে জাপান সফরে যাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাপানের বিখ্যাত সাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন। আজ রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে। উপপ্রেস সচিব বলেন, বৈঠকে আকি আবে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন পরবর্তী কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান। জবাবে প্রধান উপদেষ্টা 3টি বিশেষ ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানান। তিনি ডিজিটাল হেলথ কেয়ারে কাজ করবেন, যাতে আমাদের দেশের নারী বা ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর সহায়তা বাড়ে। পাশাপাশি প্রবাসীরাও যাতে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে তাদের পরিবারের খোঁজ খবর রাখতে পারে। এছাড়া তিনি তরুণ উদ্যোক্তা তৈরির এবং 3-0 নিয়ে কাজ করবেন। নেপালকে বাংলাদেশ হতে দেব না, নানামুখী চাপে হতাশ সুশীলা কার্কি। নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেয়া হবে না, এমন মন্তব্য করেছেন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। একই সাথে তিনি বর্তমান সরকারের উপর রাজনৈতিক দল ও তরুণ প্রজন্মের ক্রমাগত চাপের কঠোর সমালোচনা করেন। সুশীলা কার্কি বর্তমান অন্তর্বর্তী সরকারকে একটি আকস্মিক ঝড়ের সঙ্গে তুলনা করে বলেন, রাজনৈতিক দলগুলো আমাদের কঠোর সমালোচনা করছে। কেউ কেউ প্রতিদিন সরকার ছাড়ার হুমকি দিচ্ছে।
জেন জি তরুণেরাও প্রতিদিন বলছে আজ ছাড়ো কাল ছাড়ো, কিন্তু সরকার ছাড়ার অর্থ কি? তিনি আক্ষেপ করে বলেন, কাজ করার সুযোগ দেওয়ার পর এখন সরে দাঁড়ানোর কথা বলে তাদের অপমান করা হচ্ছে। প্রধানমন্ত্রী কার্কি জানান, তরুণ সমাজ এমন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তিনি এবং তার প্রশাসন ক্রমাগত কটুকথা ও গালিগালাজ শুনছেন। তিনি বলেন, আমরা অনেকটা পেন্ডুলামের মতো হয়ে গেছি। সব বাধা অপমান সহ্য করে আমরা ধৈর্যের সঙ্গে কাজ করে যাচ্ছি। প্রায় 25 থেকে 30 জন জেনজি তরুণ এক একজন এক এক রকম দাবি নিয়ে আসছে। আমরা যেখানেই যাচ্ছি কোথাও শান্তি বা স্বস্তি খুঁজে পাচ্ছি না। তরুণদের মধ্যে নির্বাচন নিয়ে অনীহা ও ক্রমবর্ধমান হতাশা প্রসঙ্গে সুশীলা কার্কি বলেন, অনেকেই প্রশ্ন তুলছে নির্বাচনের আদৌ কোনো প্রয়োজন আছে কিনা। তবে তিনি স্পষ্ট করে দেন, তার প্রশাসন নেপালকে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় না। তিনি বলেন, আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে নেপালকে বাংলাদেশ হতে দেব না, আমরা বাংলাদেশ চাই না। বক্তব্যের শেষে সুশীলা কার্কি তার সরকারের মানসিক অবস্থার কথা তুলে ধরে বলেন, তারা বর্তমানে এমন এক পরিস্থিতিতে আছেন যেখানে বাইরে কোথাও গিয়েও তারা শান্তি বা স্বস্তি খুঁজে পাচ্ছেন না। তিনি গণমাধ্যমকেও তাদের এই কঠিন পরিস্থিতির কথা তুলে ধরার আহ্বান জানান। পীর সাহেব চরমনায়, গণ অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে হলে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতেই হবে। জুলাই গণ অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে হলে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতেই হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায়। তিনি দেশের সব রাজনৈতিক দল, প্রার্থী ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই সনদের পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করুন। বিবৃতিতে তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সহ জাতির দেশ গড়ার যে সুবর্ণ সুযোগ আমরা এখন পাচ্ছি, তার পুরো কৃতিত্ব 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের। 24শে জুলাই আমাদের তরুণ শিক্ষার্থী ও জনতা রাজপথে জীবন বাজি রেখে লড়াই করেছিল বলেই আমরা ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছি। তবে মনে রাখতে হবে, আওয়ামী ফ্যাসিবাদ উৎখাত হলেও ফ্যাসিবাদী আইন, রীতি ও সংস্কৃতির উৎখাত হয়নি দেশ থেকে। ফ্যাসিবাদের স্থায়ী বিলোপ নিশ্চিত করতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে গণভোট অনুষ্ঠিত হবে। সেই গণভোটে জুলাই সনদের পক্ষে হ্যাঁকে জয়যুক্ত করতে হবে। পীর সাহেব চরমনায় বলেন, 24শে জুলাই জনতা কেবল নির্বাচনের জন্য জীবন দেয়নি, বরং এটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে রাজপথে লড়াই করেছিল। জুলাই সনদে সেই প্রত্যাশা পুরোটা না হলেও বহুলাংশে সন্নিবেশিত হয়েছে। আমরা বারংবার বলেছিলাম যে গণভোট ও জাতীয় নির্বাচন আলাদা করে আয়োজন করুন। এই জাতীয় নির্বাচন সহ সবকিছুই জুলাই গণ অভ্যুত্থান ও জুলাই সনদের বরাতেই বৈধ হয়েছে। জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজিত হলে গণভোটের আলোচনা আড়ালে চলে যাবে। আমাদের সেই দাবিকে উপেক্ষা করার পরিণতি আমরা দেখতে পাচ্ছি। জুলাই সনদের আলোচনা রাজনীতিকে হারিয়ে গেছে, এটা হতাশাজনক। সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে বললেন বুলু। ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই, সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। তিনি বলেন, আজ আমাদের কারো মনে কোনো অভিমান রাখার সুযোগ নেই। কেউ মনোনয়ন পেয়েছে, কেউ পায়নি, এসব ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিপক্ষকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই মন্তব্য করে বরকতুল্লাহ বুলু বলেন, আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে দেখতে হলে এখন থেকেই কঠোর পরিশ্রমে ঝাঁপিয়ে পড়তে হবে। যারা বিএনপির সময় সুযোগ সুবিধা নিয়ে আজ ব্যাংক, বিমা, বিশ্ববিদ্যালয়, ফার্মাসিউটিক্যাল, স্কুল, কলেজের মালিক হয়েছেন, তারাই আজ আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এমন প্রার্থীও রয়েছে যার আয় মাসে 1 লাখ টাকা নয়, অথচ সে প্রতিদিন 4 থেকে 5 লাখ টাকা ব্যয় করছে। এই টাকার উৎস আমরা সবাই জানি। তিনি বলেন, এই ছায়া শত্রুর বিরুদ্ধে আমাদের কঠোরভাবে লড়তে হবে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন ঐক্যের মাধ্যমে মোকাবেলা করতে হবে। ঐক্য ছাড়া পথ নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।